চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমারের বক্তব্যে আমরা জানতে পারলাম আগামীকাল থেকেই 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হতে চলেছে এবং তার প্রক্রিয়া খুবই স্বচ্ছ। কিন্তু স্যার, প্রশ্ন হলো এই বাংলাকে নিয়ে, যে প্রক্রিয়া স্বচ্ছ হলেও এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া কি স্বচ্ছভাবে করা সম্ভব? পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসন চালানো যে দল, তার সর্বাধিনায়িকা থেকে প্রত্যেকে এই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বলছে না কেউ, সবাই বলছে বাংলা। দুটোর মধ্যে একটা যোগসূত্র কিন্তু পাওয়া যাচ্ছে। ইউনিসের আর বাংলা আর পশ্চিমবঙ্গের বাংলা, এই দুটো একত্রিত করে বাংলাস্তান করার একটা প্রয়াস নয় তো আমাদের মনেই। আমি ওপেনলি বলেছিলাম, সিপিআইএম এর এখন যে নেতৃত্বে আছেন মোহাম্মদ সেলিম, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, তিনি আমার বাড়িতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আসুন, ওয়েল রিসিভড হবেন। আমি তাদের শুয়োরের মাংসের পদ রান্না করে খাওয়া। কোনো সংবিধানের কোথাও বলা নেই যে ভারতবর্ষ একটি কি বলে তোমার আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি বলে এখানকার কোনো আর্টিকেলে আমাদের কোথাও লেখা নেই। দেখো, এটা তুমি এমনভাবে বললে, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ডোন্ট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। আগে প্রক্রিয়াটা চলুক। এখানে একটা কথা বলতে পারি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তাদের সুবিধাজনকভাবে তাদের কমিটেড বা টার্গেটেড ভোটারদের খুশি করতে বিভিন্ন রকম বক্তব্য বাজারে ছাড়ছে। এটা কিন্তু পুরোটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে। এই এসআইআর প্রক্রিয়াটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা যেহেতু আজ প্রায় 22 বছর 23 বছর বাদে এটা হচ্ছে, এর উদ্দেশ্য কিন্তু এটা একটা মানে গতানুগতিক প্রক্রিয়া হয়ে চলেছে। এর আগে খুব সম্ভবত 13 বার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। সব রাজ্যেই হয়, সারা দেশেই। এর কারণ হচ্ছে যে যেসব ভোটাররা স্থানান্তরিত হন, একাধিক জায়গায় তাদের ভোটার লিস্টে নাম থাকতে পারে, তাদের অনেকেই মৃত হন, নতুন ভোটাররা আসে, এবং এই যে ভোটারদের যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হয়, সেখানে কিছু প্রশাসনিক পক্ষপাতিত্ব ইত্যাদির কারণে এবং কিছু প্রশাসনিক গাফিলতির কারণে বিদেশি নাগরিকরাও আমাদের দেশের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারে। এই রকম পিরিয়ডিক্যাল ঝাড়াই বাছাইয়ে এগুলো বাদ পড়ে। এবার ঘটনা হচ্ছে যে এই যে বিদেশি নাগরিকদের কথা বললাম, এই জায়গাটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলি তাদের টার্গেট ভোটারদের ইনফ্লুয়েন্স করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন ধরো, যেটা আমি বলতে চাই, একটা ওই লাল ঝান্ডার পার্টির ছেলের আমি সোশ্যাল মাধ্যমে ছবি দেখলাম, তারা আন্দোলন করছে কেন? বিদেশ থেকে মানুষ এখানে আসতে পারে, তারা এসে এখানে কর্মসংস্থানে তাদেরকে দেওয়া আমাদের পক্ষে নাকি বাধ্যতামূলক, আমাদের দেশের পক্ষে, এবং তারা এখানে কাজ করবে, ভোট দেবে। বাহ, ভালো কথা। তো এই সব অশিক্ষিত, ধান্দাবাজ, অসৎ, ইজম তাড়িত মানুষদের এই বোধটুকু নেই যে পৃথিবীর কোনো দেশ কিন্তু ধর্মশালা নয়। কোনো আইনেই বিদেশি নাগরিকরা যখন তখন এখানে ঢুকে ভারতবর্ষের মানুষদের রিসোর্সে ভাগ বসিয়ে তারা এখানে সুবিধে পাবে এই দেশের, এটা কেউ অ্যালাউ করে না। আবার ধরো, আমি দেখলাম পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের এক
গায়ে মানে না আপনি মোড়ল টাইপের বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে বেশ পায়া ভারী হয়ে যাওয়া। অবশ্য বৈদ্যুতিন মাধ্যমগুলো এখন আর লোকের কোনো মানে পশ্চিমবঙ্গের বৈদ্যুতিন মাধ্যমের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তো সেখানে বলছে যে বিদেশি নাগরিকরা এখানে এসে যে নাগরিক হয়েছে তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। মানে আমি কেন আমার বংশে জারজ সন্তান হলাম তার জন্য আমি দায়ী, আমার মা দায়ী নয়, এরকম টাইপের একটা ভাব। দায়ী কে? দায়ী হচ্ছে সমাজ। কাজে এগুলো হচ্ছে শিফটিং দ্য বাক্স উইথ এ, কি বলবো, ভেরি ভেরি ইন এ ভেরি পুয়ার ম্যানার। এটা পৃথিবীর কোথাও হয় না, সব দেশেই এটাকে মেনে নিতে হবে। এইবারে এই এসআইআর প্রক্রিয়াটা এর আগে কিন্তু এত হিউ অ্যান্ড ক্রাই হয়নি। এর আগে যখন 13 বার হয়েছিল, মোস্টলি সেখানে তোমার মানে বিভিন্ন দলের লোকেরা, বেশিরভাগই কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে, কিন্তু তা সত্ত্বেও তখন এতটা ট্রাবল হয়নি। এবারে কেন হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বিহারে খানিকটা হয়েছিল। তুমি যদি দেখো যে ভারতবর্ষে ইসলামী নাগরিকদের সংখ্যাটা অত্যন্ত বেড়ে গেছে, এবং ভারতবর্ষে ইসলামী মানুষের জন্মের যে হার গত 25 বছরে, তার তুলনায় ইসলামী ভোটারের হারটা কিন্তু অনেক বেশি বেড়েছে। এটা কি করে সম্ভব? নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। আমি খুব সায়েন্টিফিক ওয়েতে বলছি, আমি কোনো দল বা কারোর পক্ষপাতিত্ব করে বলছি না। স্ট্যাটিস্টিক্সটা যদি তুমি দেখো, পশ্চিমবঙ্গে অন্তত 6টি জেলা, বড় জেলা, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এই তোমার উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সব জায়গায় ডিসাইডিং ভোটার হয়ে গেছেন ইসলামী মানুষজন। এবং পশ্চিমবঙ্গের জন্মর ইতিহাস যদি তুমি দেখো, তাহলে দেখবে যে এখানে কিন্তু ইসলামী মানুষদের যে দ্রুত বৃদ্ধির হার, এই হারটা খুব অস্বাভাবিক, হওয়ার কথা নয়। এবং বিভিন্ন রকম সময়ে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের যিনি এখন রাজনৈতিক কর্ণধার আছেন, তিনিও এক সময়ে যখন অন্য দলের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখন তিনিও প্রতিবাদ করেছিলেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঝামেলা। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই অনুপ্রবেশটা কিন্তু হয় যেখানে, সেটা হচ্ছে খুব মানে বিশাল কোনো বর্ডার আছে, একই রকম চেহারা। যেমন কাশ্মীরে যে অনুপ্রবেশের কথা আমরা শুনি, একটা কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে আমাদের যে দেশের বর্ডার, সেই বর্ডারের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ন্যাচারাল বর্ডার, ওই পীরপঞ্জাল মানে হিমালয়ান রেঞ্জের, যেটা খুব দুর্গম জায়গা। অনেক সময় সেই জায়গা সেভাবে সহজে আসা যায় না, এবং তার তুলনামূলকভাবে সেই এরিয়াটাও অনেক কম পশ্চিমবঙ্গের তুলনায়। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে যেমনভাবে বাংলাদেশের বর্ডার দিয়ে মায়ানমারেরও খানিকটা চলে এসছে, এবং অনেক সময় মায়ানমার থেকে বিশেষ করে রোহিঙ্গারা বিতাড়িত হয়ে বাংলাদেশকে করিডোর হিসেবে ইউজ করে এই ভারতবর্ষে প্রবেশ করেছে। এটা মানে অলিখিত সত্য, আমরা সবাই জানি। এখন দেখো, যেটা সবচেয়ে ভয়ের, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সমর্থক এবং রাজনৈতিক দলের বক্তব্যতে তারা নেবে পড়েছে বলতে যে এই বিদেশি নাগরিকদের রাইট আছে ভারতবর্ষের নাগরিক হিসেবে ভোট দেওয়ার, তাদের নাম এসআইআর থেকে বাদ দেওয়া যাবে না। এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড। এবং আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে বাংলাদেশে সেখানকার বিভিন্ন
এই সময়ে যে অবস্থা, মানুষজন, মৌলবীরা, সেই দাড়ি টুপিওয়ালা লোকজন, তারা সব বলছে যে বাংলা হচ্ছে ইসলামীদের দেশ, এখানে মূর্তি তৈরি হবে, দেবতার মূর্তি তৈরি হবে ভাঙার জন্য, মন্দির তৈরি হবে ভাঙার জন্য। এখানকার হিন্দুরা যদি মনে করে যে তাদের এখানে অসুবিধে হচ্ছে, তারা দিল্লির দালালি করুক, দিল্লিতে চলে যাক। কথাটা কিন্তু বলছে বাংলা। এবং পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসন চালানো যে দল, তার সর্বাধিনায়িকা থেকে প্রত্যেকে এই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বলছে না কেউ, সবাই বলছে বাংলা। দুটোর মধ্যে একটা যোগসূত্র কিন্তু পাওয়া যাচ্ছে, যে পাকিস্তান তৈরি হয়েছে ইউনিসের নন ইলেক্টেড আমেরিকান ডিপ স্টেট দ্বারা প্রক্ষিপ্ত যে নেতাকে বাংলাদেশের কর্ণধার করে বসিয়ে দেওয়া হয়েছিল, তার বাংলা আর পশ্চিমবঙ্গের বাংলা, এই দুটো একত্রিত করে বাংলাস্তান করার একটা প্রয়াস নয় তো? আমাদের মনে এই প্রশ্নগুলো আসতে পারে। এবং পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান যারা অনেক সম্প্রীতিতে বসবাস করতেন, এবং বাংলা দেশ গঠনের আগে, পূর্ব পাকিস্তান হওয়ার পরে সেখানে অত্যাচারিত হয়ে যে মানুষগুলো পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন, তখন অবশ্যই ইসলামী মানুষ নয়, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, সব কাল্পনিক ভয় এগুলো, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে, তাদেরকে পুশব্যাক করা হবে। কোথায় পুশব্যাক করবে? আজকে পশ্চিমবঙ্গে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন নেতা এখানে সিএএ করতে বাধা দিয়েছিলেন, কেন বাধা দিয়েছিলেন, কি উদ্দেশ্যে বাধা দিয়েছিলেন, তাদের ভারত বিরোধী চরিত্র, এগুলো সব এক্সপোজড হয়ে যাচ্ছে। আমি ওপেনলি বলেছিলাম, সিপিআইএম এর এখন যে নেতৃত্বে আছেন মোহাম্মদ সেলিম, ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, তিনি আমার বাড়িতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আসুন, ওয়েল রিসিভড হবেন, আমি তাদের শুয়োরের মাংসের পদ রান্না করে খাওয়াবো। তারা যদি ওপেনলি গরুর মাংস প্রকাশ্যে খেতে পারেন, তাহলে একজন নাগরিকের বাড়িতে তারা সম্মানীয় অতিথি হিসেবে নিমন্ত্রিত হয়ে কেন শুয়োরের মাংস খাবেন না? তারা কিন্তু সেটা কখনোই তার জবাব দেননি। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেলিমের ইসলাম বিরোধী একটি মন্তব্য তুমি খুঁজে পাবে না। এরা সকলেই ইসলামিক রীতি মেনে ধর্মনিরপেক্ষতার কথা বলেন। পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের মানুষগুলো তাই বলে। ভারতবর্ষের ইতিহাসে কোথাও, কোনো সংবিধানের কোথাও বলা নেই যে ভারতবর্ষ একটি কি বলে তোমার আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি বলে এখানকার কোনো আর্টিকেলে আমাদের কোথাও লেখা নেই। কমিউনিস্টরা ভারত বিরোধী ইসলামপন্থী পাকিস্তানের ওপর দুর্বল কংগ্রেসি নেতৃত্ব একসঙ্গে মিলে, এবং কংগ্রেসের থেকে যারা উদ্ভূত পরবর্তীকালের সমস্ত উচ্ছিষ্টভোগী দল তৈরি হয়েছে, পারিবারিক দল, তারাও সেই একই ভাবের প্রতীক। তারা হচ্ছে বারবার ভারতবর্ষকে ভেঙে ইসলামী টুকরো বের করে নেওয়ার পক্ষপাতী। এটা কিন্তু ভারতবর্ষের অন্য যে ধর্মাবলম্বী, শুধু হিন্দু নয়, হিন্দু, শিখ, জৈন, এদের এক্সিস্টেন্সের পক্ষে মুশকিল। কারণ জিন্নার একটা কথা আছে, যেটা এরা কেউ বলে না, কিন্তু সবাই মেনে চলে, একমাত্র এই ভারতীয় পলিটিশিয়ানরা ছাড়া। সেটা হচ্ছে ইসলাম একটি পৃথক জাতিসত্তা। সেজন্য ইসলামী মানুষরা কখনো অন্য ধর্মের মানুষদের সঙ্গে সামাজিক, ধর্মীয়, আর্থিক কোনো রকম সহাবস্থানে থাকতে পারে না। সুতরাং একটি অ্যাগ্রেসিভ সামাজিক অবস্থানের ধর্মীয় মানুষজন কি করে অন্যদের সঙ্গে থাকবে, যদি ওই আইডিয়াটা তাদের থাকে? ওই আইডিয়া পরিত্যাগ করো, ভারতবর্ষের সংবিধান মেনে চলো। প্রচুর মুসলমান মানুষজন আছেন,
তাদের তো কোথাও কোনো অসুবিধা হচ্ছে না, তাদের নাম তো কাটা হচ্ছে না। আজকে সিএএ করতে না দেওয়ার উদ্দেশ্য ছিল যে হিন্দুদের বাইরে পাঠিয়ে দিয়ে ওই অনুপ্রবেশকারীরা যাতে ভারতবর্ষের প্রপার নাগরিক হয়ে যায় এবং এটা বাংলাস্থান হয়ে যায়। এই সুদূর প্রসারী চিন্তাধারা, রাজনৈতিক চিন্তাধারা থেকে এটা হয়েছিল। এখন এসআইআর কিভাবে হবে, কিভাবে করতে হবে, সেটা পুরোপুরি কিন্তু আমাদের এই নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। এ ব্যাপারে আমার কথা বলে লাভ নেই। আমি যতদূর নির্বাচন কমিশনের সাইট থেকে দেখতে পেরেছি সেটা হচ্ছে যে যদি কারোর নাম না থাকে, অনেকেই আমরা বিভিন্ন জায়গায় কর্মসূত্রে জায়গা পরিবর্তন করেছি, নাও থাকতে পারে, কিন্তু তার বাবা মা যদি জীবিত থাকেন বা যে কোনো একজনও জীবিত থাকেন, তাহলে তাদের নাম তো 2002-এর ভোটার লিস্টে থাকবে। সেটা থাকলে পরে তাদের কোনো অসুবিধা নেই। যদি তাও না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট, যদি তাও না থাকে তাহলে যারা সরকারি চাকরি করেছেন, রিটায়ার করেছেন, তাদের এই তোমার পিপিও থাকবে, সেখানে স্বামী স্ত্রীর উভয়ের ছবি থাকে, কোনো অসুবিধা নেই। তাদের ওই মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেট, সেখানে তাদের এজ, জন্ম, জায়গা সব কিছু, বাবার নাম সব থাকে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা থাকলেই হবে। এরপরে রানিং পাসপোর্ট, পাসপোর্ট একটা ইউজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যায়। রানিং পাসপোর্ট যদি থাকে, যেটা অবশ্যই জাল পাসপোর্ট হবে না, জেনুইন পাসপোর্ট হবে, এরকম একটা কিছু থাকলেই হবে। এতে অসুবিধার কি আছে? এটা বাধা দেওয়ার উদ্দেশ্যটা কি? বিদেশি নাগরিক যাদের কোনো রকম প্রপার ডকুমেন্ট নেই, তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে সুবিধে পাইয়ে দিয়ে নিজেদের ভোট ব্যাংক করে আলটিমেটলি ভারতবর্ষকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত, এছাড়া তো আর কিছু হতে পারে না। সুতরাং এটা নির্বাচন কমিশনের ওপরে নির্ভর করছে। পরবর্তীকালে ভারত সরকার ডিসিশন নেবে, সেই ডিসিশনের মালিক কোনো রাজ্য সরকার নয়। মানে আমাদের সংবিধানে কোথাও এখতিয়ার দেওয়া হয়নি, সুপ্রিম কোর্টকে এখতিয়ার দেওয়া হয়নি যে তারা নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করে বলবে না এমুকে থাকবে অমুকে থাকবে না, এবং সুপ্রিম কোর্ট সেটা বলেই দিয়েছে অলরেডি, যেটা নির্বাচন কমিশন যদি দেখা যায় কোনো পক্ষপাতিত্বমূলকভাবে কিছু করেছে, সেইটা আমরা রিড্রেসাল হবে। এবং আজকে নির্বাচন কমিশনের যে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে তারা কিন্তু পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছে যে বিহারে আমরা এসআইআর কমপ্লিট করেছি, একটাও কমপ্লেইন এখন আর নেই, এবং সঠিক এবং আপ টু ডেট তালিকা আমরা প্রকাশ করছি। এবং যখন রাত 12টার সময়ে আমাদের এসআইআর শুরু হবে সারা দেশে, তখন কিন্তু অটোমেটিক্যালি আজ পর্যন্ত যে ভোটার লিস্ট আছে সেটা বাতিল হয়ে গেল। এবারে নতুন করে ভোটার লিস্ট তৈরি হবে। এখন অনেকেই বলছে যে এত লোক বাতিল হবে, এত লোক বাতিল হবে। দেখো, মাসির গোফ থাকলে মেশো হতো না মামা হতো, দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। ওই রকম সারমাইজ করার জায়গায় আমি নেই। পরিষ্কারভাবে এটা বলতে চাই যে নির্বাচন কমিশনের এই ঝাড়াই বাছাই করাটা একটা মানে কি বলবো, একটা চলমান প্রক্রিয়ার অঙ্গ। এটাকে বাধা দিয়ে যে হিউ অ্যান্ড ক্রাই তোলা হচ্ছে, সেগুলো বিশেষ উদ্দেশ্যে, এবং সেগুলো কিন্তু খুব মারাত্মক। এবং সেখানে ধরা পড়ছে একটা জিনিস, যে বিভিন্ন মানুষদের, যেমন ইসলামী মানুষদের, যারা ভারতীয় নাগরিক, যাদের কোনো রকম কাগজপত্রের কোনো অসুবিধে নেই, তাদেরকে একভাবে খেপানো হচ্ছে। যারা মানে বর্তমান বাংলাদেশ এবং তার আগের যে তোমার পূর্ব পাকিস্তান এবং থেকে যারা উদ্বাস্তু হয়ে এখানে এসেছিলেন, তাদেরকে সিএ করতে বাধা দেওয়া। কেন বাধা দিয়েছিলেন? আজকে সিএতে যারা আছে, সিএর সার্টিফিকেট থাকলে তো কোনো অসুবিধে নেই। আসামে আছে, ত্রিপুরাতে আছে, তাদের তো কোনো অসুবিধে হচ্ছে না। পশ্চিমবঙ্গে অনেকে আছে আমি জানি, বাংলাদেশি অ্যাসোসিয়েশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন আমাকে মাঝে মাঝে ডাকের, কথা বলতে হয়, ওখানে আমি দেখেছি। তো এইগুলো কিন্তু ভারত বিদ্বেষী, ভারত সরকারের, ভারতের মানে অখণ্ডতার পক্ষে বিপজ্জনক যে রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্ব, তারা নিজেদের স্বার্থে এই কর্মটি করছে।